ক্লাস 6 ইংলিশ সেকেন্ড। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। যাই হোক, আমি আজ তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো তাদেরকে রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন সম্পর্কে আলোচনা করে বুঝিয়ে দেবো। তোমরা আমার সাথে যোগদান করো। পদার্থের গঠন এটা একটু জটিল বিষয়, আর রসায়ন না জানলেই নয়। তোমরা কি কখনো ভেবে দেখেছো তোমাদের আশেপাশের জিনিসগুলো, মানে আমাদের আশেপাশের জিনিসগুলো কি দিয়ে তৈরি, আবার আমাদের শরীরই বা কী দিয়ে তৈরি? হ্যাঁ, আমাদের মতো তোমাদের মতো প্রাচীন গ্রিক দার্শনিকেরাও এই নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছে। তারা ভাবতো, গ্রিক দার্শনিকেরা ভাবতো যে মাটি, পানি, বায়ু এবং আগুন এই তিনটি মৌলিক পদার্থ, আর বাদ বাকি সব কিছু এই তিনটির সমন্বয়ে মানে মিশ্রণে তৈরি হয়েছে। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম 400 অব্দে বলেছিলেন যে পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস 400 অব্দে বলেছিলেন প্রত্যেক পদার্থেরই একটি একক আছে। প্রত্যেক পদার্থের একটি একক আছে। কি আছে? একক। এই সকল এককগুলো আবার খুবই ক্ষুদ্র, যাদেরকে আর ভাগ করা যায় না। পদার্থের এককগুলো খুব ক্ষুদ্র, যাদেরকে আর ভাগ করা যায় না, অর্থাৎ এরা অবিভাজ্য। কে বলেছিলেন? সেটা বলেছিলেন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। সর্বপ্রথম গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেছিলেন, কত অধ্যায়? 400 অব্দে বলেছিলেন যে প্রত্যেক পদার্থ একটি একক দ্বারা গঠিত। সেই এককগুলো খুবই ক্ষুদ্র আর যা অবিভাজ্য, যার মানে হচ্ছে এই একককে আর বিভাজিত করা যায় না, ভাগ করা যায় না। তিনি এর নাম দেন অ্যাটম। ডেমোক্রিটাস পদার্থের ক্ষুদ্রতম এককের নাম কি দেন? অ্যাটম। ডেমোক্রিটাস পদার্থের ক্ষুদ্রতম এককের নাম দিয়েছিলেন অ্যাটম। কোনো বৈজ্ঞানিক প্রমাণ তিনি করতে পারেননি যে এই এককটিকে আর অবিভাজ্য করা যায় না, কিংবা এই একক ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। সে কারণে তার এই প্রমাণটি সে সময় গৃহীত হয়নি। তাই ফলশ্রুতিতে আবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন একটি মতবাদ প্রদান করেন এবং তিনি তার পরীক্ষাগত ফলাফল দিয়ে প্রমাণ করেন যে
পদার্থ অজস্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। 1803 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন সর্বপ্রথম পরীক্ষা, এবার তিনি বিভিন্ন পরীক্ষার ফলাফলে বলেন। এর আগে প্রথম বলেছিলেন ডেমোক্রিটাস, কিন্তু তার সেটা ছিল ধারণার উপর ভিত্তি করে। এবার যেটা হয়েছে, জন ডাল্টন তিনি পরীক্ষা দ্বারা প্রমাণ করে বলেন পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং সেগুলো অবিভাজ্য। পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং তারা অবিভাজ্য। তিনি ডেমোক্রিটাসের সম্মান রাখার জন্য এই পদার্থের এককের নাম দেন অ্যাটম। অ্যাটম অর্থ হচ্ছে অবিভাজ্য। কিন্তু পরবর্তীতে আবার প্রমাণ হয় যে এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র কণা আবার বিভাজিত এবং পরমাণু থেকেও আরো ক্ষুদ্র। এই সকল পরমাণুগুলো ভাঙলে আমরা পরমাণুর ভিতরে পরমাণুকে ভাঙলে পাবো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখন আমরা আসি পদার্থের গঠন, পদার্থের মূল গঠনে। পদার্থ কত প্রকার এবং কি কি? পদার্থ আমরা জানি যে পদার্থ দুই প্রকার। এক হলো মৌলিক পদার্থ, দ্বিতীয়ত যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কি? তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়িতে তোমাদের বোনের, মায়ের এবং তোমরা যারা মেয়ে তারা সাজসজ্জায় গহনা করো, সোনার গহনা, রূপার গহনা, কানের হার, চুড়ি, বিভিন্ন ধরনের অলংকার করো। সোনা দেখেছো, রূপা দেখেছো, আবার লোহাও দেখেছো। লোহার গ্রিল থাকে, জানালা। এ সকল পদার্থ মৌলিক পদার্থ। এই সকল যেমন সোনাকে ভাঙলে সোনা ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না। রূপাকে ভাঙলে ওই যত ক্ষুদ্রই করা হোক না কেন রূপা ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না। লোহাকে ভাঙলে লোহা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এই সকল পদার্থ, যে সকল পদার্থকে ভাঙলে ওই সকল পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে মৌলিক পদার্থ বলে। তাহলে আমরা কি পেলাম? মৌলিক পদার্থ হচ্ছে
করা হোক না কেন, ওই পদার্থ ছাড়া ওই পদার্থ ছাড়া অন্য পদার্থ পাওয়া যায় না। তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। সোনা, রূপা, লোহা সোনা, রূপা ছাড়াও অনেক মৌলিক পদার্থ রয়েছে, যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন। এ পর্যন্ত 118টি, তোমরা জানো যে 118টি মৌলিক পদার্থ পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে। এ পর্যন্ত পৃথিবীতে মোট আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে, মৌলিক পদার্থের সংখ্যা 118টি। এর ভিতর আমরা প্রকৃতি থেকে পাই 98টি মৌলিক পদার্থ আমরা প্রকৃতিতে পেয়ে থাকি। যে সমস্ত মৌলিক পদার্থ আমরা প্রকৃতিতে পেয়ে থাকি তাদেরকে প্রাকৃতিক মৌলিক পদার্থ বলা হয়। আর বাকি যেগুলো আমরা পাই না সেগুলো গবেষণাগারে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তৈরি করেছে। এই সকল মৌলিক পদার্থকে আমরা বলে থাকি কৃত্রিম মৌলিক পদার্থ। যে সকল মৌলিক পদার্থ গবেষণাগারে তৈরি করা হয় তাকে কৃত্রিম মৌলিক পদার্থ বলে। এবার এসো যৌগিক পদার্থ কি তা আমরা জেনে নিব। যৌগিক পদার্থ আমরা এতক্ষণ আলোচনা করলাম মৌলিক পদার্থ নিয়ে। মৌলিক পদার্থ কি? মৌলিক পদার্থ যে পদার্থকে ভাঙলে আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। তাই যদি হয় তাহলে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থের সংজ্ঞা হবে যে পদার্থকে ভাঙলে এক বা একাধিক অন্য পদার্থ, একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেটাই হচ্ছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ ভাঙলে কি হবে? এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে। এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে। একটা উদাহরণ, তোমরা সবাই পানি দেখেছো। তোমরা সবাই পানি দেখেছো। পানি পানি দেখোনি এমন কেউ নেই।
যৌগিক পদার্থ। পানিকে যদি ভাঙা হয়, পানিকে কিভাবে ভাঙবো আমরা? পানিকে ভাঙলে কি পাওয়া যায়? আমরা পানির সংকেত কি জানি? পানির সংকেত হচ্ছে পানির সংকেত পানির সংকেত H2O। পানিকে ভাঙলে, পানিকে কি ভাঙা যায়? যায়। পানিকে কিভাবে ভাঙতে হয়? পানিকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করতে হয়। পানিকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে পানির সংকেতের ভিতরে আমরা দেখি কি? পানিতে আছে হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন। পানিতে আছে হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে পানি যদি আমরা রাসায়নিকভাবে বিশ্লেষণ করি তাহলে হাইড্রোজেন পাবো আর অক্সিজেন পাবো। হাইড্রোজেন পাবো আর অক্সিজেন পাবো। পানিকে যদি আমরা রাসায়নিকভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন। এখন কথা হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন কি অনুপাতে পানির ভেতর থাকে? দুই অণু হাইড্রোজেনের সাথে দুই পরমাণু হাইড্রোজেন, এক পরমাণু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি গঠন করে। পানি নমুনা আমরা যেখান থেকে সংগ্রহ করি না কেন সেই একই অনুপাতে আমরা পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু পাবো। সেখানে হাইড্রোজেনের 2 আর অক্সিজেন 1 অনুপাতে পানিতে পরস্পরের সাথে যুক্ত হয়ে পানিটা তৈরি করবে। এখন আমরা দেখি এই যে হাইড্রোজেন কেমন? হাইড্রোজেন হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় গ্যাসীয় পদার্থ, আবার অক্সিজেনও সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় পদার্থ। এরা দুজন যখন বিক্রিয়া করে পানিটা তৈরি করে, পানি তৈরি করলে পানি সাধারণ তাপমাত্রায় কি থাকে? তরল। তাহলে আমরা কি পেলাম? যে মৌলিক পদার্থ হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে যে যৌগিক পদার্থটা গঠন হলো পানি, সেটা হাইড্রোজেন এবং অক্সিজেনের যে ধর্ম ছিল তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। কারণ হাইড্রোজেন এবং অক্সিজেন সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে, আর H2O পানি যখন বিক্রিয়া করে হাইড্রোজেন আর অক্সিজেন পানিটা তৈরি করলো তখন তরল হলো। তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থের ধর্ম সম্পূর্ণ বিপরীত। আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, মনোযোগ সহকারে পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।